ভাইয়া এইচএসসি পরীক্ষা তো সামনে, কি পড়বো কিভাবে পড়বো কতটুকু পড়বো কিচ্ছু জানি না, মাথায় কিছু ঢুকতেছে না, মাথা পুরা গুলাই গেছে। সো কিছু সাজেশন দেন। এই টাইপের মেসেজ ভাইয়া কতই যে মানে না আসে এটা আমরা বলতে পারবো না। মানে এটা অনেক মেসেজ তোমাদের আমরা পাই এরকম যে ভাইয়া কি পড়বো বুঝতেছি না, কিছু সাজেশন দেন। সো তোমাদের জন্য এই বহুল প্রতীক্ষিত ভিডিও, সেটা হচ্ছে অর্থনীতির আমাদের ফাইনাল সাজেশন। অর্থাৎ ভাইয়া আজকে যা দেখাবো এই টপিকগুলো থেকে, মানে আমি আজকে কিন্তু কোনো প্রশ্ন তোমাদেরকে দেখাচ্ছি না, টপিক দেখাই দিচ্ছি যে এই টপিকগুলো পড়লে তোমরা ভালো করতে পারবা, অর্থাৎ A+ তোমরা নিশ্চিত করতে পারবা। তো চলো আমরা দেখি আমাদের প্রথমত অর্থনীতি ফাইনাল সাজেশন প্রথম পত্রের। ঠিক আছে, তো প্রথম পত্রে ভাইয়া অধ্যায় এখন তোমাদের ফুল সিলেবাস। তোমাদের সামনে যে পরীক্ষাটা হবে সেটা হচ্ছে ফুল সিলেবাসের উপরে হবে। সো ফুল সিলেবাসে আমাদের 10 করে দুইটা পত্র মিলায় 20টা অধ্যায় আছে। ঠিক আছে, সো প্রথমত দেখো প্রথম পত্রের 10টা অধ্যায়। অধ্যায়গুলো কি আমরা খুবই পরিচিত, আমরা জানি আমাদের মৌলিক অর্থনৈতিক সমস্যার সমাধান, ভোক্তা উৎপাদকের আচরণ, উৎপাদন ব্যয় ও আয়, বাজার, শ্রমবাজার, মূলধন, সংগঠন, খাজনা, সামগ্রিক আয় ও ব্যয়, সামগ্রিক আয় ও ব্যয়, আর একটা হচ্ছে মুদ্রা ও ব্যাংক। ঠিক আছে, এই অধ্যায়গুলো থেকে আমাদের কোশ্চেন এসে থাকে। তো আমাদের এই যে শ্রমবাজার থেকে খাজনা, এই 4টা অধ্যায় আমাদের শর্ট সিলেবাসে ছিল না, এটা আমাদের ফুল সিলেবাসের। ঠিক আছে, এটা কিসের? ফুল সিলেবাস। সো এইবার মানে তাহলে ভাইয়া এর আগে মানে শর্ট সিলেবাস যারা আমরা পড়ে আসছি তাদের কিন্তু এই 4টা অধ্যায় থেকে কোনো প্রশ্ন আসেনি, MCQ না সিকিউ না। বাট এইবার যেহেতু ফুল সিলেবাস, এই অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসবেই, কারণ অধ্যায়গুলো এমনি দিয়ে দেয়নি, এগুলো থেকে তোমাদের কোশ্চেন করা হবে। সো আমরা দেখব এই যে মৌলিক অর্থনৈতিক সমস্যার সমাধান থেকে কয়টা সিকিউ আসতে পারে। প্রত্যেক বছরই একটা করে সিকিউ থাকে, আর এটা মাস্ট তোমাদের থাকবেই থাকবে, এটা থেকে কোশ্চেন থাকবেই থাকবে চোখ বন্ধ করে। এরপরে ভোক্তা উৎপাদকের আচরণ অধ্যায়টা বড় বড় হওয়ার কারণ হচ্ছে তোমাদের এইখানে উপযোগ পড়তে হয়। কি পড়তে হয়? উপযোগ আছে, টপিক বেশি। এই উপযোগ রিলেটেড একটা সিকিউ থাকে, উপযোগ রিলেটেড একটা সিকিউ থাকে যেখানে বলা হয় মানে ক খ তো প্রশ্ন আসবেই, গ ঘ বলে দেয় কি যে হচ্ছে তুমি ছক আঁকো অথবা চিত্রটা আঁকো, মোট উপযোগের রেখাটা আঁকো, এরপরে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে পার্থক্যটা দেখাও। এই রিলেটেড কোশ্চেন তোমাদের থাকে। উপযোগ ছাড়াও তোমাদের কোশ্চেন থাকবে চাহিদা ও যোগান রিলেটেড। কোন রিলেটেড? চাহিদা ও যোগান। আমরা একটু পরে এক্সপ্লেন করবো কি কোন কোন রিলেটেড থাকবে, সেটা আমরা দেখবো। সো আমরা তখন ভালোভাবে তোমাদেরকে দেখা দিচ্ছি। সো দেখো, ভোক্তা উৎপাদকের আচরণ থেকে 2টা সিকিউ বলছি, কোনো কোনো জায়গায় একটা থাকে, মানে মোস্ট অফ দ্য টাইম তোমার হচ্ছে কি 2টা থাকে। কয়টা কোশ্চেন থাকে? 2টা থাকে। সো এখান থেকে তোমরা 2টা ধরে রাখতে পারো। এবছর হয়তো 2টা নাও আসতে পারে, যেহেতু অধ্যায় সংখ্যা বেড়ে গেছে। যদি মানে প্রত্যেকটা বোর্ডে যে আসবে এমন না, কোনো কোনো বোর্ডে দেখবা 2টা কোশ্চেন দিয়ে দিছে, কোনো কোনো বোর্ডে একটা থাকতে পারে। ঠিক আছে, তো 2টা থাকার চান্সটাই বেশি। এরপরে তৃতীয় অধ্যায় থেকে বরাবরই একটা সিকিউ থাকে, বাট এখান থেকে এমসিকিউটা বেশি হয়ে থাকে। এমসিকিউ এখান থেকে 6 থেকে 7টা এমসিকিউ করে থাকে। ঠিক আছে, এবার হয়তো বা 6 থেকে 7টা করবে না, 4টা অথবা 5টা করতে পারে। বাট হ্যাঁ, এই অধ্যায়টাতে তোমাদের এই অধ্যায় থেকে এমসিকিউ বেশি হয়ে থাকে। আমরা এই অধ্যায়টা অনেকে পড়ি না। সো এই জিনিসগুলো মাথায় থেকে ঝেড়ে ফেলতে হবে। প্রত্যেকটা অধ্যায় গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা অধ্যায় ভালো করে পড়তে হবে। একটা কথা বেশি ক্লিয়ার রাখতে হবে। ঠিক আছে, সো যে টপিকগুলো দেখাই দিব এগুলো একটু ভালোভাবে পড়ার চেষ্টা করবা, তাহলে ইনশাল্লাহ ভালো কিছু হবে। ঠিক আছে, তারপরে বাজার অধ্যায়, এটা বাজার আমরা জানি, চতুর্থ অধ্যায় বাজার খুবই ইম্পর্টেন্ট। তো এখান থেকে একটা সিকিউ তো শিওর থাকবে, 2টা আসতে পারে। ঠিক আছে, এখানে তোমার হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার আছে, আর একটা কি আছে? একচেটিয়া বাজার। মানে এই 2টার মধ্যে থেকেই কোশ্চেন করে থাকে। ঠিক আছে, আচ্ছা। তারপরে শ্রমবাজার, মূলধন, সংগঠন, খাজনা, এগুলো থেকে আমরা একটা একটা করে সিকিউ ধরে রাখছি। বাট বিষয়টা এমন না যে এই সবগুলো থেকে একটা একটা করে সিকিউ আসবে। দেখা যেতে পারে যে কোনোটা থেকে আসছে কোনোটা থেকে আসে নাই, অথবা 2টা মার্চ করে একসাথে করে দিছে। ঠিক আছে, তারপরে সামগ্রিক আয় ব্যয়, মুদ্রা ও ব্যাংক, এখান থেকে তোমাদের শিওর এমসিকিউ মানে সিকিউ থাকবে। এমসিকিউ 2টাই থাকবে, মানে এমসিকিউ সিকিউ 2টাই থাকবে। আর এটা তুমি শিওর থাকো যে একটা একটা করে সিকিউ এখান থেকে থাকবেই থাকবেই থাকবে। বোঝা গেছে? তার মানে শর্ট সিলেবাসে যে অধ্যায়গুলো ছিল, কেউ যদি বলতে চাও যে ভাইয়া আমি কোন রকম পাস করতে চাচ্ছি, অথবা মানে ভালো একটা রেজাল্ট আমার খুব খারাপ অবস্থা, আমি কিভাবে ভালো করতে পারি, তাদের জন্য বলবো তোমরা শর্ট সিলেবাসের অধ্যায়গুলো পড়ে গেলেই তোমরা ভালো একটা রেজাল্ট করতে পারবা। ঠিক আছে, এরপরে ভাইয়া যারা প্লাস পাবো, ভাইয়া তোমাদের সবগুলো পড়তে হবে, কারণ এই 4টা অধ্যায় থেকে তোমাদের অবশ্যই এমসিকিউ আসবে। সো এমসিকিউ পড়তে গেলেও তোমাকে এই বিষয়গুলো সম্পর্কে জানতে হবে। সো এমসিকিউ তুমি যদি পড়তে গিয়ে জানতে পারো, তুমি সিকিউগুলো থেকে পারবা, খুব ইজি। ঠিক আছে, এই অধ্যায়গুলো খুব ইজি। আচ্ছা, আর আমি তোমাদের এগুলো সবগুলো পড়াই দিছি। আচ্ছা, তাহলে এটা গেল হচ্ছে আমাদের বেসিক ধারণা যে আমরা সিকিউ কয়টা থেকে আসতেছে, মানে কয়টা আসতে পারে অথবা নাও পারে, মানে বিষয়টা এরকম। ঠিক আছে, সো সব থেকে বেশি যদি আমি ইম্পর্টেন্ট অধ্যায় তোমাদেরকে বলে থাকি, মানে এই অধ্যায় থেকে শিওর একটা সৃজনশীল 10-এ 10 পাওয়ার মতো, এই অধ্যায় থেকে একটা 10-এ 10 পাওয়ার মতো, এই অধ্যায় থেকে একটাই আসবে, সেটা 10-এ 10 এমনি আসে, ইজি খুব। ঠিক আছে, বাজার অধ্যায় থেকে 10-এ 10 পাওয়ার মতো সিকিউ। অর্থাৎ ভাই অর্থনীতি এমন একটা সাবজেক্ট, পারলে পুরোটাই তোমার মার্ক আসবে, 10-এ 10 পাওয়া পসিবল। ঠিক আছে,
আচ্ছা, তারপর সামরিক আয় ও ব্যয়, এখানে জিডিপি জিএনপি থেকে শুরু করে কনজাম্পশন রিলেটেড যেগুলো আছে, ভোগ ব্যয়, তোমার স্বয়ংভূত ভোগ, প্ররোচিত ভোগ, সঞ্চয়, এই রিলেটেড কোশ্চেন। মুদ্রা ও ব্যাংক থেকে, তোমার ফিশারির সমীকরণ থেকে আসবে। আমি এগুলো বলে দিচ্ছি, এখানে একটু পরে দেওয়াই আছে, সব দেখতে পারবা তোমরা। সো এই জিনিসগুলো একটু আমরা এখন এক্সপ্লেনেশন করে থাকি, মানে এক্সপ্লেন করে দেখে আসি যে কি কি আছে। ঠিক আছে, নির্বাচন ও উৎপাদন সম্ভাবনা রেখা, প্রথম অধ্যায় থেকে তোমরা শিওর থাকো তোমাদের পিপিসি কার্ভ আঁকতে দেওয়া হবে। এইটা তোমাদের শিওর থাকো যে এই জিনিসটা তোমাদের আসবে। ঠিক আছে, তো এগুলো নিয়ে তোমাদের বেশি কথা বললে তোমাদের ভিডিওটাকে বড় করার কোনো মানে নাই। এই সাজেশন ভিডিও দেখতে গিয়ে যে তোমরা আধা ঘন্টা শেষ করে ফেলো, এটা ওয়েস্ট অফ টাইম। ঠিক আছে, তো আমাদের এখানে সবগুলো দেওয়া আছে সুন্দর মতো। 3 স্টার যেগুলো, সেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, যেগুলো 1 স্টার অথবা 2 স্টার এগুলো একটু কম ইম্পর্টেন্ট তুলনামূলক, বুঝতেই পারতেছো। তো এখান থেকে তোমাদের পড়তে হবে নির্বাচন উৎপাদন সম্ভাবনা রেখা। তো উৎপাদন সম্ভাবনা রেখা পড়লে তোমরা গ নাম্বার শিওর পারবা। ঠিক আছে, বাট ক খয়ের জন্য কি করতে হবে, আর ঘয়ের জন্য কি করতে হবে? ঘয়ের জন্য ভাইয়া অর্থ ব্যবস্থা পড়তে হবে। কি পড়তে হবে? অর্থনীতির যে ব্যবস্থাগুলো আছে, ধনতান্ত্রিক, সমাজতান্ত্রিক, মিশ্র, ইসলামী। বাট তোমার এখানে দুইটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ধনতান্ত্রিক আর সমাজতান্ত্রিক। এই দুটো ভালো করে পড়ে যাবা। ধনতন্ত্র আর সমাজতন্ত্রের মধ্যে পার্থক্যগুলো ভালো করে যাবা। কোনটা তোমার কাছে মানে বেশি ভালো মনে হয় সেটা সপক্ষে তোমাকে যুক্তি দিতে হবে। এই কোশ্চেনটা তোমাদের আসবে, দেখিও। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে তোমার এখানে দেওয়া আছে, সব এগুলো পড়ে ফেলবা। মোট ও প্রান্তিক উপযোগের সম্পর্ক, এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের ভোক্তা উৎপাদক আচরণের মোট ও প্রান্তিক উপযোগের সম্পর্ক, এটা থেকে একটা সিকিউ থাকবে, অর্থাৎ উপযোগ রিলেটেড এটা একটা সিকিউ থাকবে। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, এখন এইটা হচ্ছে টপিক, আর এগুলো হচ্ছে তোমার কি, তুমি ওই টপিক সম্পর্কে তুমি কোন কোন জিনিসগুলো সম্পর্কে ধারণা রাখবা সেই বিষয়গুলো এখানে বলে দেওয়া হয়েছে। ঠিক আছে, আচ্ছা, তো ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি এটা থেকে তোমাদের থাকতেছে, এটা আমরা বুঝে মানে আমরা এটা পড়ছি অনেক ভালোভাবেই। তো যারা পড়নি, খুব ভালোভাবে পড়নি এখনো, তাদের জন্য এই সাজেশন ভিডিওটা, যাতে করে তোমরা এখন পড়তে পারো। এখন অনেক সময় আছে, তোমাদের পরীক্ষাটা মনে হয় এখন আরো পিছিয়ে দেওয়া হয়েছে, সো এই জন্য তোমাদের সুবিধা। আচ্ছা, চাহিদা, চাহিদা বিধি ও চাহিদা বিধির ব্যতিক্রম, অর্থাৎ চাহিদা ও যোগান রিলেটেড কোশ্চেন থেকে থাকে। এখানে স্থিতিস্থাপকতা আসে, স্থিতিস্থাপকতা ভাইয়া এটা থেকে এমসিকিউ তোমাদের থাকবে, শিওর থাকো। স্থিতিস্থাপকতা এই রিলেটেড তোমাদের এখান থেকে কি থাকবে, এমসিকিউ থাকবে, এটা শিওর থাকো। ঠিক আছে, আর চাহিদা সমীকরণ গঠন, এই যে চাহিদা অপেক্ষক চাহিদা সমীকরণ গঠন, তো এটা কিভাবে করে থাকে এই জিনিসটা আমি তোমাদেরকে করাই দিছি না, সেটা কিভাবে ছিল। চাহিদা সমীকরণ গঠনটা হচ্ছে এইভাবে, কিউ মাইনাস কিউ ওয়ান, এখানে একটা পরিমাণ দেওয়া থাকবে, নিচে আর একটা পরিমাণ দেওয়া থাকবে, কিউ ওয়ান মাইনাস কিউ টু ইজ ইকুয়াল টু পি মাইনাস পি ওয়ান, পি ওয়ান মাইনাস পি টু। অর্থাৎ এটা হচ্ছে আমাদের চাহিদা সমীকরণ বের করার সূত্র। সো এটা দিয়ে তোমাদের একটা সূত্র বের করতে হতে পারে, সমীকরণ গঠন করতে বলতে পারে। তো সমীকরণ গঠন করে এইরকম একটা আসে মান, কিউডি ইজ ইকুয়াল টু এ মাইনাস বি পি। তো এগুলো তখন দেখানোর সময় না, তাও দেখা দিচ্ছি। মাইনাস বি হচ্ছে ঢাল, পি হচ্ছে প্রাইস, আর এতে আমাদের হচ্ছে ছেদক আমরা বলে থাকি। ঠিক আছে, আর এখানে কিউডি মানে হচ্ছে চাহিদার পরিমাণ। ওকে, তো এগুলো আমরা পারবো। এখানে তোমাদের সব দেওয়াই আছে, কি কি পড়তে হবে না পড়তে হবে। সো যাদের পিডিএফটা প্রয়োজন তারা এই ভিডিওটা শেয়ার দিয়ে রাখবা, নিজেদের প্রোফাইলে শেয়ার দিয়ে কমেন্টে মেনশন করে দিবা যে শেয়ার ডান, তোমাকে পিডিএফটা দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, পিডিএফটা দিয়ে দেওয়া হবে। অবশ্যই কি করতে হবে, ভিডিওটা শেয়ার দিয়ে রাখবা টাইমলাইনে, কারণ এই ভিডিওগুলো ইম্পর্টেন্ট। তোমরা দেখো, তোমাদের ফ্রেন্ডরা যারা দেখতে পারে, আর এই ভিডিওটা তোমরা যত দেখবা, ঠিক আছে, টাইমলাইনে শেয়ার দিয়ে রাখলে পরবর্তীতে খুঁজে পেতেও সুবিধা হবে। আর পিডিএফটা তোমাদেরকে দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। তো চাহিদার স্থিতিস্থাপকতা, ঠিক আছে, এগুলো থেকে তোমাদের এমসিকিউ আসার চান্স অনেক বেশি। যোগান ও যোগান বিধি, চাহিদা আসলে যোগানটা চলে আসে অটোমেটিক। ঠিক আছে, আরেকটি জিনিস স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা কি, এটা তোমরা বুঝতে হবে। স্বয়ংক্রিয় দাম ব্যবস্থাটা হচ্ছে চাহিদা যোগানের ঘাত প্রতিঘাতের মাধ্যমে সৃষ্টি হয়। যেমন ধরো এখন এখানে আমার ডি রেখা, এটা সাপ্লাই রেখা, আমাদের প্রাইস জিরো, এখানে কোয়ান্টিটি। এখন হঠাৎ করে বলছে কি যে চাহিদা কমে গেছে, চাহিদা কমে গেলে কি হবে, বাম দিকে চলে আসবে, অর্থাৎ ডি ওয়ান এটা হইলে ডি টু এইটা। তো এখন প্রথম অবস্থায় দাম ছিল এইখানে, এটা ছিল পি ওয়ান, পরবর্তীতে দাম কমে কোথায় হয়ে গেছে, পি টু হয়ে গেছে। অর্থাৎ এই যে দামটা কমলো, এটা কোনো মানুষ কমায়নি, এটা এই চাহিদা যোগানের ঘাত প্রতিঘাতের মাধ্যমে নির্ধারিত হয়েছে। এটা হচ্ছে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। ঠিক আছে, ওকে। তো এই গেল আমাদের দ্বিতীয় অধ্যায়ের, আমরা দেখে ফেললাম ভারসাম্য দাম ও পরিমাণ, এই জিনিসটা বের করতে বলতে পারে। সো ভারসাম্য কখন হয়, তোমার এখানে দুটো সমীকরণ দেওয়া থাকবে। ধরো কিউডি দেওয়া আছে যে 10 মাইনাস 4p, আর কিউ এস দেওয়া আছে মাইনাস 20 প্লাস 2p। এখন বলছে কি ভারসাম্য দাম নির্ধারণ করো, ভারসাম্য দাম ও পরিমাণ নির্ধারণ করো। তখন তোমাকে করতে হবে কিউডি ইজ ইকুয়াল টু কিউ এস, এরপরে এই সমীকরণের মানটা এখানে বসাবা, মানে এরকম একটা সমীকরণ দেওয়া থাকবে, আমি জাস্ট বলতেছি। ঠিক আছে, আর এটা এই পাশে বসাই দিবা, দুইটার মধ্যে থেকে বের করে পি বের করতে পারবা। পি বের হইলে তোমার কিউ এর পরিমাণটাও বের হয়ে যাবে অটো। ঠিক আছে, সো এইভাবেই কোশ্চেনগুলো হয়ে থাকে। তারপরে উৎপাদন ব্যয় ও আয়, এই অধ্যায়টা সিকিউ হচ্ছে তোমার একটা আসলে 10 মার্ক আসে, এমসিকিউ এখান থেকে 6 থেকে 7টা করে আসতো আমাদের সময়, 5টাও আসতো। তো এবার হয়তো বা 4 থেকে 5টা একটু কমাই দিই পারে। ঠিক আছে, 30টা যেহেতু, মানে এবার হচ্ছে সবগুলোতে ব্যালেন্স করার চেষ্টা করা হবে। ঠিক আছে, অধ্যায় যেহেতু বেশি, সিকিউর পরিমাণটা ওই হিসাবেই করা হবে, মানে এমসিকিউর পরিমাণটা ওই হিসাবে করা হবে, সিকিউটা ওইভাবে করা হবে।
তো মোট, গড় ও প্রান্তিক উৎপাদন, এটা হচ্ছে উৎপাদন, উৎপাদন ব্যয় ও আয় কিভাবে হয়ে থাকে অধ্যায়টা খুবই ছোট, ঠিক আছে, এখানে তেমন কিছু পড়া নাই। মোট স্থির ব্যয়, মোট পরিবর্তনশীল ব্যয়, এসি রেখা এমসি রেখা কি হয়ে থাকে না হয়ে থাকে এই রিলেটেড, ঠিক আছে। তো এখানে দেখো, তারপর উৎপাদন ব্যয়, গড় স্থির ব্যয় ও গড় পরিবর্তনীয় ব্যয়, অ্যাভারেজ ফিক্সড কস্ট, অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট, এই রিলেটেড কথাগুলো বলছে। সো কোনটা বেশি ইম্পর্টেন্ট? এই চিত্রটা অবশ্যই ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই চিত্রটা অঙ্কন করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। চিত্রটা হচ্ছে এরকম হয়ে থাকে, আমরা যদি দেখি, মানে এই যে এসি রেখা এরকম হয়ে থাকে, এসি রেখা সর্বনিম্ন বিন্দু দিয়ে এমসি রেখাটা উপর দিয়ে ছেদ করে, এটা একটা থাকে, ঠিক আছে। এখানে কস্ট রেখাগুলো নিয়ে আলোচনা করা হয়ে থাকে, সো এটাও ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে যে সূচি থেকে মোট উৎপাদন রেখা টিপি। তো তোমরা অনেকেই জানো কি, তোমরা অনেকেই এই রেখাটা নিয়ে তোমরা কি থাকো, মানে টোটাল প্রোডাকশন রেখাটা কেমন হবে না হবে এই জিনিসটা একটু ভালোভাবে দেখে রাখবা। রেখার চিত্রগুলো, ভাই একটা কথা বলে রাখি, ইকোনমিক্স পড়তে গেলে তোমাদের এখানে চিত্র সম্পর্কে ভুল ধারণা রাখতে হবে, পুরোপুরি ধারণা রাখতে হবে চিত্র সম্পর্কে, এই জিনিসগুলো মাথায় রাখিও, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি আছে, মোট খরচ নির্ণয় চিত্র সাহায্যে ব্যাখ্যা করো, এগুলো ইম্পর্টেন্ট। মোট গড় ও প্রান্তিক ব্যয়, মোট গড় ও প্রান্তিক ব্যয়, এই তিনটা নিয়ে আলোচনা করতে হবে। মোট টোটাল কস্ট, গড় হচ্ছে অ্যাভারেজ কস্ট, প্রান্তিক কি মার্জিনাল কস্ট। তো এই জিনিসগুলো আলোচনা করবা, এখানে ওভারঅল সবকিছু বলে দেওয়া হয়েছে কি কি পড়তে হবে, কিভাবে পড়তে হবে, এই রিলেটেড কোশ্চেন তোমাদের শিওর থাকবে ভাইয়া, এই রিলেটেড কোশ্চেন তোমাদের থাকবে, ঠিক আছে। আচ্ছা, প্রতিযোগিতা অনুসারে বাজার, এটা হচ্ছে চতুর্থ অধ্যায় বাজার থেকে। তো প্রতিযোগিতা অনুসারে ভাইয়া বাজার অধ্যায় থেকে খুব সহজ, টপিকটা খুব সহজ, চিত্রগুলো একটু আলোচনা করতে হয় বেশি, বাট টপিক খুবই সহজ। একটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, একটা হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, অর্থাৎ একচেটিয়া বাজার নিয়ে আলোচনা করা হবে। এই দুইটা বিষয় থেকে আর কোনো, এই দুইটা ছাড়া কোনো জায়গা থেকে কোশ্চেন আসে না, ঠিক আছে। তো এখানে আবার পূর্ণ প্রতিযোগিতা তিনটা সিচুয়েশন আছে, অস্বাভাবিক মুনাফা, স্বাভাবিক মুনাফা, আর একটা হচ্ছে ক্ষতি। আর একটা কোশ্চেন থাকে, সেটা হচ্ছে ফার্ম ক্ষতি স্বীকার করেও কতক্ষণ উৎপাদন করবে, অথবা ফার্ম ক্ষতি স্বীকার করে উৎপাদন করবে কি না, এই রিলেটেড তোমাদের অনেক সুন্দরভাবে আমরা পড়াইছি, যারা এখনো পড়ো নাই তারা ভিডিওগুলো দেখে নিবা, ঠিক আছে। বিষয়টা হচ্ছে তখন আমাদের অ্যাভারেজ, মানে এটা যদি হচ্ছে তোমার ইয়ার ক্ষেত্রেও হয়ে থাকে, একচেটিয়ার ক্ষেত্রেও চিত্রটা হয়ে থাকে, তখন একচেটিয়ার ক্ষেত্রে আমরা এইভাবে এঁকে থাকি যে এটা হচ্ছে এআর রেখা, এটা হচ্ছে এমআর রেখা, এটা হচ্ছে আমাদের এসি রেখা, এটা হচ্ছে আমাদের এমসি রেখা, ঠিক আছে। এই রিলেটেড তোমাদের থাকে এআর এইটা, এমআর এইটা, এসি এমসি, এখানে আবার একটা কি দেওয়া থাকে, এইভাবে একটা অ্যাভারেজ ফিক্সড কস্ট রেখা দেওয়া থাকে, অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট রেখা দেওয়া থাকে। তো এখানে জিনিসটা হচ্ছে এইরকম, তোমার দামটা প্রাইস যেটা আসবে সেইটা হচ্ছে ক্ষতি কখন হবে, ক্ষতি কখন হয়, যখন প্রাইস বেশি হয়। প্রাইস বেশি হয় মানে কি, আমার প্রাইস বেশি না, পণ্যের প্রাইস যখন কমে যায়, ঠিক আছে, তো প্রাইস থেকে কি বেশি হবে, অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট, এরপরে অ্যাভারেজ কস্ট। এই জিনিসটা একটু তোমরা ভালোভাবে পড়ে নিবা, এটা বোঝাচ্ছে যে ফার্মটা তখন উৎপাদন করবে, বিষয়টা এরকম, ঠিক আছে। তো যখন ভেরিয়েবল কস্টের থেকে বেশি হবে, আচ্ছা আমি বলে দিই উৎপাদন করবে কখন, অ্যাভারেজ ভেরিয়েবল কস্টের থেকে যদি প্রাইসটা বেশি হয়ে থাকে আর অ্যাভারেজ কস্টের থেকে কম। আচ্ছা, প্রথমত যে জিনিসটা বুঝাই দিচ্ছি সেটা দেখো, দাম, আমার একটা পণ্যের দাম, ধরো পণ্যের দাম হচ্ছে 8 টাকা আসছে, আর আমার একটা পণ্য উৎপাদন করতে অ্যাভারেজ কস্ট হয়েছে 10 টাকা। সেই ক্ষেত্রে আমার কি হচ্ছে দেখো, আমি খরচ করছি 10 টাকা কিন্তু আমি উৎপাদন করতেছি 8 টাকা, তার মানে আমার কি হচ্ছে, আমার ক্ষতি হচ্ছে। তো এটাই সিচুয়েশনটা, এটাই বোঝাচ্ছে যে এই সিচুয়েশনটা বোঝাচ্ছে কি যে আমার ক্ষতি হচ্ছে, এই সিচুয়েশনটা বোঝাচ্ছে আমার ক্ষতি হচ্ছে। এখন কথা হচ্ছে এই ক্ষতি হইলেও কি আমি উৎপাদন করব নাকি করব না, যদি করি কেন করব। তো এটা হচ্ছে তোমার অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট থাকে, অ্যাভারেজ কস্টের মধ্যে দুইটা থাকে, অ্যাভারেজ ফিক্সড কস্ট প্লাস অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট। ধরো আমার ফিক্সড কস্ট আসছে 4 টাকা, আর অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট আসতেছে কত, তাহলে 6 টাকা, 6 টাকা। তো আমার কথা, অ্যাভারেজ ভেরিয়েবল কস্টের থেকে যদি আমার প্রাইসটা বেশি হয়ে থাকে, প্রাইস লেভেলটা, তাহলে আমি উৎপাদন করব। তো দেখো তো প্রাইস লেভেল 8 টাকা, এখানে আমার খরচ হচ্ছে কত, ভেরিয়েবল কস্টে 6 টাকা, তার মানে অবশ্যই বেশি। সো অ্যাভারেজ ভেরিয়েবল কস্টের থেকে প্রাইসটা বেশি হয়েছে, তার মানে আমি এখন উৎপাদনটা করে যাব। আমি যদি উৎপাদন না করি তাহলে আমার সম্পূর্ণ টাকাটাই লস হয়ে যাবে, আর যদি উৎপাদন করি তাহলে আমার লস কত হচ্ছে, তাহলে আমার লস হচ্ছে 2 টাকা। এখানে আমার কত লস হচ্ছে, 2 টাকা, ঠিক আছে। আচ্ছা, তো এটা গেল হচ্ছে আমাদের বাজার সংক্রান্ত, প্রতিযোগিতা, ফার্মের ভারসাম্য, এগুলো সব দেওয়া আছে, পূর্ণ প্রতিযোগিতা, অপূর্ণ প্রতিযোগিতা, সবকিছু দেওয়া আছে এখানে, ঠিক আছে। আর ভারসাম্যের সূত্রগুলো মনে রাখবা, এআর ইকুয়াল এমআর হয় অথবা এমসি ইকুয়াল এমআর কিভাবে হয়, সম্পূর্ণ জিনিসটাই পড়ানো হয়েছে, এই টপিকগুলো ভালোভাবে দেখে নিবা, ঠিক আছে। আমি তোমাদের এগুলো নিয়ে আলোচনা করতেছি না, বেশি সময় নষ্ট করার দরকার নেই। অধ্যায় 5 শ্রমবাজার শর্ট সিলেবাসে ছিল না, ফুল সিলেবাসে, সো এই অধ্যায়টা তোমাকে একটু ভালোভাবে পড়তে হবে, সবগুলো টপিক ইম্পর্টেন্ট, খুব কম টপিক আছে বাট ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, তো এই যে শ্রমের গতিশীলতা, শ্রমের চাহিদা, শ্রমের যোগান, এই রিলেটেড। আর শ্রম থেকে একটা জিনিস আসে, সেটা হচ্ছে ওয়েজেস যদি বেশি হয়ে যায়, মানে মজুরি বেশি হইলে শ্রমের যে যোগান রেখা থাকে এটা এরকম হয়ে যায়। শ্রমের যোগান রেখা কি হয়, পশ্চাৎমুখী হয়, পশ্চাৎমুখী, এই কথাটা মাথায় রেখেও, শ্রমের যোগান রেখা কি হয়, পশ্চাৎমুখী, কি হয়,
পশ্চাৎমুখী, এই যোগান রেখাটা এইরকম না হয়ে এই পাশে ঘুরে এদিকে চলে গেছে, এটা হচ্ছে ওয়েজেস, মানে মজুরি। মজুরি যত বেশি হয় তত আমাদের শ্রম দেওয়ার কি হয়, মানে ইচ্ছাটা কমে যায়, ঠিক আছে। আচ্ছা, এখানে আর এই চিত্র নাই, এর বাইরে কোনো চিত্র নাই এখানে। তো এটা গেল আমাদের শ্রমবাজারের টপিক, এখানে দেওয়া আছে। এরপরে মূলধন, মূলধনের ধারণা, মূলধনের প্রকারভেদ, তারপর মূলধনের গতিশীলতা, এই জিনিসগুলো, মূলধনের গঠনের উপায়, এই যে স্টারগুলো দেওয়া একটু টপিকগুলো একটু ভালোভাবে পড়ে নিবা, এই টপিকগুলো থেকে আসবে। সো পিডিএফ যারা পেতে চাও তারা অবশ্যই কি করবা, ভিডিওটা শেয়ার করে রাখবা টাইম লাইনে, আর অবশ্যই কমেন্ট করবা যে শেয়ার ডান, ভিডিওটা তোমাদের দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তারপরে সংগঠন ও উদ্যোক্তা অর্থাৎ সংগঠন, এই অধ্যায়গুলো শর্ট সিলেবাসে নাই, এই অধ্যায়গুলো কোথায়, ফুল সিলেবাসের অধ্যায়, ঠিক আছে। তারপরে উদ্যোক্তার কার্যাবলী, এক মালিকানা ব্যবসা, এগুলো কিভাবে হয়ে থাকে, এই জিনিসগুলো কথা বলছে, অংশীদারি ব্যবসা। তো এই জিনিসগুলো থেকে তোমাদের কোশ্চেন আসবে, আর এখানে চিত্র বলে কিছু নাই, এগুলো তোমার মানে বুঝে লিখতে হবে। সো বুঝতে গেলেও একবার কি টপিকটা পড়তে হবে, তাই তো। তো টপিকগুলো কি কি পড়বা সেগুলো এখানে দেওয়া আছে, 3 স্টার যেগুলো সেগুলো খুব ভালো করে পড়বা, কারণ ওইগুলো থেকে তোমাদের সৃজনশীল আসবে, ঠিক আছে। আচ্ছা, যৌথ মূলধনী মালিকানা, এনজিও, এই এনজিওটা থেকে তোমাদের কোশ্চেন থাকতে পারে, যৌথ মূলধনী মালিকানা, এক ব্যক্তি মালিকানা, এগুলো থেকে তোমাদের কম্প্যারিজন টাইপের কোশ্চেন আসতে পারে। খাজনা, এটা অধ্যায় 8, খাজনার ধারণা, এটাও তোমার ফুল সিলেবাসের মানে শর্ট সিলেবাসে ছিল না। তো খাজনা অধ্যায় থেকে মোট খাজনা নির্ণয়ের পদ্ধতি, মোট খাজনা, নিট খাজনা, নিম খাজনা, মোট খাজনা, নিট খাজনা, নিম খাজনা, এই 3টা জিনিস ভালোভাবে পড়বা, এমসিকিউ চলে আসবে, ঠিক আছে। আর এই যেখানে দেওয়া আছে দেখো, চিত্রসহ নিম খাজনার ধারণা ব্যাখ্যা করো, মোট খাজনা ও নিম খাজনার মধ্যে পার্থক্য বিশ্লেষণ করো, মোট খাজনা, নিম খাজনা ও নিট খাজনা সমূহ উৎপত্তির কারণ, এই রিলেটেড কোশ্চেনগুলো থাকবে, মানে 3টা জিনিসই আছে, মোট খাজনা, নিট খাজনা, নিম খাজনা, ঠিক আছে। আর এমসিকিউ গুলো একটু ভালোভাবে পড়ে ফেলবা। খাজনা নির্ধারণ, খাজনা তত্ত্বের প্রবক্তা ডেভিড রিকার্ডো, এই জিনিসটা মাথায় রাখো, খাজনা তত্ত্বের প্রবক্তা ডেভিড রিকার্ডো, আর আধুনিক খাজনা তত্ত্বের প্রবক্তা হচ্ছে মার্শাল, ঠিক আছে। এই জিনিসটা একটু মাথায় রাখবা, বাট খাজনা তত্ত্বের প্রবক্তা হচ্ছে ডেভিড রিকার্ডো, এটা মাথায় রাখিও। খাজনা ও দামের সম্পর্ক, এই রিলেটেড তোমাদের খ নম্বরের কোশ্চেন আসতে পারে, খাজনা কি দামের অন্তর্ভুক্ত নাকি অন্তর্ভুক্ত না, এই রিলেটেড কোশ্চেন তোমাদের থাকতে পারে। এখন দেখবো অধ্যায় 9, সামগ্রিক আয় ও ব্যয়, এই অধ্যায় থেকে শিওর তোমাদের এমসিকিউ মানে এমসিকিউ সিকিউ দুইটাই থাকবে, শিওর থাকো, একটা সিকিউ তো থাকবেই, থাকবে মাস্ট। তো সেটা কি, সামগ্রিক আয়, জাতীয় আয়। তো এখানে কি আছে, ব্যয় পদ্ধতিতে জাতীয় আয়, আয় পদ্ধতিতে জাতীয় আয়, মানে এক কথায় জিডিপি, জিএনপি তোমাকে বের করতে হতে পারে, ঠিক আছে। মোট জাতীয় উৎপাদনে যে জিএনপি ও মোট দেশের উৎপাদন জিডিপি নির্ণয় করো, এই রিলেটেড কোশ্চেন তোমাদের থাকবে, বলে দিচ্ছি। তো তোমাকে জিএনপি আর জিডিপি বের করতে বলতে পারে, এরপরে বলবে যে জিডিপিতে আমার হচ্ছে কি, আমার আমদানি রপ্তানি যেটা থাকে এক্স মাইনাস এম, যেটা আমরা বলে থাকি নিট আমদানি, সরি নিট রপ্তানি। সো এই জিনিসটার মধ্যে বললো কি যে এক্সপোর্টের মাত্রাটা বেড়ে গেছে, এক্সপোর্ট আমি আগে ধরো 200 বিলিয়ন করতেছিলাম, সেটা পরবর্তীতে কি হয়ে গেছে, 400 হয়ে গেছে। এখন পার্থক্যটা কি হবে, এখন পার্থক্যটা কি হবে, পার্থক্য কি হবে, অবশ্যই আমার নিট রপ্তানি বেড়ে যাবে, আমার রপ্তানি বাড়তেছে, তার মানে কি আমার নিট রপ্তানি বেড়ে যাবে, আমদানির থেকে বেশি হবে। সো এই সিচুয়েশনগুলো তোমাকে বর্ণনা করতে বলতে পারে, অথবা বলে দিল যে আমার কনজাম্পশন সি, মানে জিডিপি মানে কি, জিডিপি মানে আমরা জানি সি প্লাস আই প্লাস জি, এই টাইপের। তো ধরো সির মানটা 500 থেকে বলে দিল যে 500 থেকে এটা হয়ে গেছে 1000, এটা দেশের উপর কি প্রভাব ফেলবে, দেশের উপর কি প্রভাব ফেলবে, এই জিনিসগুলো সম্পর্কে তোমাকে বলতে পারে, ঠিক আছে। তো এটা গেল কি তোমার হচ্ছে জিডিপি জিএনপি বের করা। সামগ্রিক ব্যয়, ভোগসূচি থেকে ভোগরেখা অঙ্কন, এখানে তোমাদের বলে দেই ভোগরেখাটা কিরকম হয়ে থাকে, আমি আবার বলে দিচ্ছি, একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ, সেটা হচ্ছে কখনোই আয় রেখা, ভোগরেখা, সঞ্চয় রেখা 45 ডিগ্রি হবে না, 45 ডিগ্রি কখনোই হবে না, কারণ তুমি যতটুকু ইনকাম করতেছো ততটুকু তুমি ভোগ করবা না। মানে তুমি যদি এখন ইনকাম করো, তুমি যদি ইনকাম করো 100 টাকা, 145 ডিগ্রি নির্দেশ করে যে সমান, সমান নির্দেশ করতেছে, তার মানে তুমি 100 টাকা ইনকাম করলে 100 টাকা ভোগ করতেছো, বিষয়টা এমন না। তুমি 200 টাকা ইনকাম করলে তুমি 200 টাকা ভোগ করবে না, কারণ ভাইয়া আমরা যুক্তিশীল মানুষ, যারা রেশনাল পিপল, তারা কখনো কি করে না, যতটুকু ইনকাম করে ততটুকু ভোগ করে না, মাথায় থাকবে। কিছু অংশ কি করে, সে সঞ্চয় করে, তার মানে তাহলে আমরা ইনকামকে কিভাবে ভাগ করি, সি প্লাস এস, কনজাম্পশন আর সেভিংস, ঠিক আছে। তো এখানে সবকিছু খেয়ে ফেললে আমার কিছু থাকবে না, এই জিনিসটা আমরা করবো না, ঠিক আছে। তো এই জন্য একটা মানে এই রেখাগুলো 45 ডিগ্রি হতে পারে না, সি রেখা অথবা ওয়াই রেখা কখনো কি হয় না, অথবা এস রেখা আমরা যেটা বলে থাকি, কোনোটাই কি হয় না, 45 ডিগ্রি কখনো হয় না, এটা যেন মাথায় থাকে। আবার এই কনজাম্পশন রেখার মধ্যে পার্থক্য আছে, কনজাম্পশন রেখার মধ্যে রেখাগুলো এরকম হয়ে থাকে, এইভাবে ওঠে, ঠিক আছে। সো এইখানে এটা নির্দেশ করে, এতটুকু নির্দেশ করে স্বয়ংভূত ভোগ সি এ, আর এই পুরো রেখাটা যে আমরা বলি সি, তাহলে এটা আমরা বলি সি এ প্লাস বি ওয়াই, এই বি ওয়াইটাকে বলতেছে প্ররোচিত ভোগ, যেটা ইনকামের উপর নির্ভর করে। সেই জিনিসগুলো এক্সপ্লেন করার সময় নাই আমার এখানে, তো তোমাকে দেখাই দিলাম একটু, জানি সাবধান হয়ে থাকো, জিনিসগুলো সম্পর্কে কনফিউশন থাকলে ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে। আরেকটা আছে, সেটা হচ্ছে সঞ্চয় রেখা। তো সঞ্চয় রেখাটা নেগেটিভ থেকে ওঠে, এস রেখাটা কি হয়, মাইনাস থেকে ওঠে, ধরো -100 থেকে উঠছে, ঠিক আছে। তার মানে এই যে তুমি স্বয়ংভূত ভোগ করতেছো 100 টাকা,
স্বয়ংভূত ভোগ মানে হচ্ছে ইনকাম না থাকা সত্ত্বেও আমি ভোগ করতেছি, তার মানে এই টাকাটা কোথা থেকে আসতেছে? অবশ্যই অন্য কারো থেকে। আমি আব্বু আম্মু থেকে নিলেও কি হচ্ছে, এটা আমার ধার হচ্ছে, মানে তাদের থেকে আমি ঋণ করে চলতেছি, বিষয়টা এইরকম। সো এই অংশটা হচ্ছে ঋণ বুঝাচ্ছে। তার মানে তোমার প্রথম অবস্থায় সেভিংস থাকে না, তোমার ঋণ থাকে। একটা পর্যায়ে তুমি যখন ইনকাম করা শুরু করো, ধীরে ধীরে তোমার সেভিংসের মাত্রাটা বাড়তে থাকে। বোঝা গেছে? প্রথম অবস্থা ধরো এখানে থাকলে তোমার সেভিংস ছিল না, ঋণ ছিল, তুমি ইনকাম করা শুরু করছো, একটা পর্যায়ে তাদের ঋণটা শোধ করে দিছো অর্থনীতির ভাষায়। বাস্তবে তার আব্বু আম্মুর ঋণ করা শোধ করা সম্ভব না। সো এই হিসাবে এখানে হচ্ছে মানটা জিরো আসতেছে, এই যে জিরো, এটা এখানে বুঝেছে কি জিরো, এখানে এসে বেড়ে গেছে, আমার ইনকামের সাথে আমার সেভিংসটা বেড়ে যাচ্ছে। বোঝা গেছে? এই রেখাগুলো তোমাকে অঙ্কন করতে হবে, এই রেখাগুলোই অঙ্কন করতে হবে, এর বাইরে আর কিছু না। আচ্ছা, তারপরে হচ্ছে ভারসাম্য জাতীয় আয়, এগুলো আমি দেখাই দিলাম কিভাবে বের করবা না করবা, এই জিনিসগুলো বের করে ফেলবা। এরপর হচ্ছে দশম অধ্যায়, শেষ অধ্যায়, সে হচ্ছে অর্থের মূল্য, মুদ্রা পরিমাণ তত্ত্ব, ফিশারি ও ভাষ্য। ঠিক আছে? তো অর্থের মূল্য, ফিশারের বিনিময় সমীকরণ ব্যবহার করে দাম স্তর নির্ণয় করো। ফিশারের বিনিময় সমীকরণ ব্যবহার করে দাম স্তর নির্ণয় করো, এমভি ইকুয়াল পিটি, এই সূত্রটাই ব্যবহার করতে হবে। মুদ্রা পরিমাণ তত্ত্ব, ফিশারি ও ভাষ্য, এইগুলো সব বলে ফেললাম। তারপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক বলতে বোঝাচ্ছে বাংলাদেশ ব্যাংকে। কোন ব্যাংকে? বাংলাদেশ ব্যাংক। ঠিক আছে? সো এই বাংলাদেশ ব্যাংকে নিকাশ ঘর বলা হয়। কেন বলা হয় এই জিনিসটা একটু পড়ে ফেলবা, এখানে দেওয়াই আছে সব। দেখো এখানে কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকের স্বরূপ ব্যাখ্যা করো। বাণিজ্যিক ব্যাংকের কাজ হচ্ছে মুনাফা অর্জন করা। ঠিক আছে? কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী ব্যাখ্যা করো। কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ, এই ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতিগুলো এবং এর কার্যকারিতা বিশ্লেষণ করো। সুন্দর মতো সব বইয়ে দেওয়া আছে, সব বইয়ে দেওয়া আছে। এই টপিকগুলো খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে? বাণিজ্যিক ব্যাংকের ঋণ সৃষ্টি, আমানতের পরিমাণ, অথবা কোন কোন মেয়াদি আমানত রাখা হয়। ঠিক আছে? স্থায়ী আমানত, মেয়াদি, স্থায়ী মেয়াদি যেটা আছে তোমার হচ্ছে চলতি আমানত একটা, স্থায়ী আমানত একটা। সো এই জিনিসগুলো তোমাকে ভালোভাবে পড়তে হবে। কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের মধ্যে পার্থক্য বিশ্লেষণ করো। ঠিক আছে? কেন্দ্রীয় ব্যাংকের সাথে বাণিজ্যিক ব্যাংকের কি পার্থক্য, এই জিনিসগুলো তোমাকে বলতে হবে। ঠিক আছে? এরপর যেটা এখন নতুন টপিক, বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মোবাইল ব্যাংকিং। এগুলো থেকে কোশ্চেন থাকতে পারে। মোবাইল ব্যাংকিংয়ের সুবিধা উল্লেখ করো, মোবাইল ব্যাংকিংয়ের কার্যক্রম ব্যাখ্যা করো। অনলাইন ব্যাংকিং কার্যক্রম লেনদেন সম্পন্নকরণের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিতে অবদান রাখতে পারে, বিশ্লেষণ করো। ঠিক আছে? তো এই ছিল তোমাদের হচ্ছে সাজেশন। এবার একটু আমরা দেখে আসি আমাদের হচ্ছে টেস্ট পরবর্তী ফাইনাল রিভিশন টেস্ট পেপার সলিউশন ব্যাচ, যে ব্যাচে আমরা তোমাদের এইচএসসির যা যা পড়া লাগবে, তোমাদের এমসিকিউ সিকিউ সব আমরা সলভ করা দিচ্ছি। ঠিক আছে? এখানে কতগুলো ক্লাস পাবা সব দেওয়া আছে, এখানে বিস্তারিত সব দেওয়া আছে। এছাড়াও তোমরা যারা এই যে আমি এতক্ষণ যে কথাগুলো বললাম, তোমরা অনেকেই রিলেট করতে পারো নাই যে ভাই আপনি কি বলেন, এই অধ্যায়গুলো তো আমি পড়িনি আগে, এগুলো তো আমি কখনো পড়িনি। সো তোমাদের জন্য আমাদের আছে আর্কাইভ ক্লাস, অর্থাৎ এখানে তোমাদেরকে আমরা যা যা ক্লাস নিছি, অর্থাৎ আমি অর্থনীতির জন্য যা যা ক্লাস নিছি সব ক্লাস এখানে তোমরা পেয়ে যাবা। রেকর্ড কিভাবে পড়বা, কোন দিন কতটুকু পড়তে হবে সেটাও তোমাদেরকে বুঝাই দেওয়া হবে। ঠিক আছে? এছাড়াও তোমরা লাইভ ক্লাস পাবা, যেখানে আমরা হচ্ছে তোমাদের টেস্ট পেপার সলভ করাই দিচ্ছি। এখানে অনেকগুলো ক্লাস পাচ্ছ। তো কোর্সটা দেখে নাও, অল্প দাম। ঠিক আছে? সো কোর্সের দাম আমরা বলতেছি না, এখানে দেখে নাও। এটা হচ্ছে তোমার হিউম্যানিটিজ, বিজনেস স্টাডিজ, সায়েন্স সবগুলোর জন্যই আছে। ঠিক আছে? আচ্ছা, এছাড়া তোমরা এক্সাম ব্যাচ পাচ্ছ, তো এক্সাম ব্যাচটা ফ্রি দেওয়া হচ্ছে সবাইকে। সো এটাতে এনরোল করতে কোনো সমস্যা হওয়ার কথা না। তো আমি আশা করি তোমরা বুঝতে পারছো আমাদের এখানে এক্সাম ব্যাচ আছে, তো এই জিনিসগুলো তোমাদের পড়তে হবে। এছাড়াও তোমরা যারা এইচএসসি পড়তেছো, এইচএসসি পরবর্তী তোমাদের অবশ্যই অ্যাডমিশনের জন্য তোমাদেরকে দৌড়াদৌড়ি করতে হবে, কারণ এইচএসসি সব না। আমরা এইচএসসিতে ভালো একটা রেজাল্ট করার চিন্তা ভাবনা করি, কারণ হচ্ছে আমাদের অ্যাডমিশনে ভালো কিছু করতে হবে। ঢাকা ইউনিভার্সিটি সহ দেশের যত ইউনিভার্সিটি আছে যে কোনো একটা আমার চান্স হয়। ঠিক আছে? সেই চান্স পেতে গেলে তোমাদের অবশ্যই পড়তে হবে। এখন আমাদের তোমাদের নিয়ে যারা এইচএসসি থেকে শুরু করতে চাচ্ছ একটা গোছানো প্রস্তুতি, তাদের জন্য আমাদের প্রি অ্যাডমিশন হিউম্যানিটিজ ব্যাচ, মানে শুধুমাত্র হিউম্যানিটিজ না, এখানে আমাদের হিউম্যানিটিজের সাথে বিজনেস স্টাডিজ, সায়েন্স সবই আছে। সো এখানে তোমরা কোন কোন ক্লাস পাচ্ছ সব মানে দিয়ে দেওয়া হচ্ছে। দেখো, বাংলা 10 লাইভ ক্লাস পাচ্ছ, ইংরেজি 10 লাইভ ক্লাস, সাধারণ জ্ঞান 10 লাইভ ক্লাস। এছাড়াও এর আগের বছরে যারা ডিউ আইসিউ ব্যাচে ছিল তোমাদের সিনিয়র ভাইরা, তাদের যে ক্লাসগুলো ছিল সবগুলো ক্লাস তোমরা ফ্রি পেয়ে যাচ্ছ। ঠিক আছে? তো এই ছিল আমাদের আজকের অর্থনীতি প্রথম পত্রের সাজেশন ভিডিও। আশা করি তোমরা ভালোভাবে পড়াশোনা করবা, ভালোভাবে পড়াশোনা করে একটা ভালো রেজাল্ট করবা।